নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। ডিসেম্বর মাসের মধ্যে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করা হবে বলে উচ্চ আদালতে হলফনামা দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু এখনো পর্যন্ত যেখানে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারেনি রাজ্য সরকার, সেখানে ডিসেম্বর মাসের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন কিভাবে সম্ভব হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করা হবে বলে হাইকোর্টে হলফনামা দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। ভিলেজ কমিটি নির্বাচন বিলম্বিত হচ্ছে বলে মামলা হয়েছিল ত্রিপুরা উচ্চ আদালতে। ভিলেজ কমিটি নির্বাচন কেন বিলম্ব হচ্ছে এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কৈফিয়ত তলব করে ত্রিপুরা উচ্চ আদালত। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ডিসেম্বর মাসের মধ্যে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করা হবে উচ্চ আদালতে হলফনামা দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভিলেজ কমিটি নির্বাচনে রাজ্য সরকারের সম্মতি চেয়ে ফাইল পাঠানো হয় উপজাতি কল্যাণ দপ্তরে। এরপর রাজ্য নির্বাচন কমিশন বেশ কয়েকবার উপজাতি কল্যাণ দপ্তরে চিঠি পাঠায় ভিলেজ কমিটি নির্বাচনের ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত দিয়েছে তা জানতে। কারণ সরকার সিদ্ধান্ত জানানোর পর রাজ্য নির্বাচন কমিশনকে ভোট গ্রহণ করবে এর আগে সম্পন্ন করতে হবে বেশ কিছু প্রক্রিয়া। সেগুলির মধ্যে রয়েছে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, দাবি আপত্তি গ্রহণ, তারপর নিষ্পত্তি এবং ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা। অনুরূপভাবে রয়েছে ভোটের তালিকা খসড়া প্রকাশ, তার উপর দাবি ও আপত্তি গ্রহণ এবং দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। তাছাড়া নির্বাচনের ক্ষেত্রগুলি সংরক্ষিত ও অসংরক্ষিত আসনগুলির জন্য নিয়ম মাফিক একটি বিজ্ঞপ্তিও জারি করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হলে কম করে হলেও 2 মাস সময় দরকার বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ চলতি মাসের প্রথম সপ্তাহেও যদি রাজ্য সরকার ভিলেজ কমিটি নির্বাচনের সম্মতিও দেয়, তাহলেও ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই ভিলেজ কমিটি নির্বাচন সম্ভব নয় বলে নিউজ নাওকে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন সূত্র। এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না বলেই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সূত্রটি। উল্লেখ করা যেতে পারে, রাজ্য বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে 6 বছরের বেশি সময়। এই সময়ের মধ্যে বিধানসভা, লোকসভা, ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত, পুর পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও এডিসি এলাকায় ভিলেজ কাউন্সিল ভোট কেন হচ্ছে না তা নিয়ে উঠেছে প্রশ্ন। নির্বাচন না হবার কারণে স্বাভাবিকভাবে ভিলেজ এলাকায় অনেকটা স্তব্ধ হয়ে পড়েছে প্রশাসনিক কাজকর্ম। অথচ রাজ্য এবং ত্রিপুরা উপজাতির স্বশাসিত জেলা পরিষদ এলাকায় যেখানে ক্ষমতায় রয়েছে যথাক্রমে বিজেপি এবং তার সহযোগী ত্রিপুরা পার্টি, সেখানে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে কেন চুপ করে আছে উভয় দল তা নিয়েও উঠেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন কৃষকরা। সাম্প্রতিক বন্যায় অমরপুর, উদয়পুর, সোনামুড়া, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া এবং সাবরুম মহকুমার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। সার্বিকভাবে রাজ্যে 2.5 লক্ষ কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সারা ভারত কৃষক সভা। এত বড় বিপর্যয়ের পরেও রাজ্যের সাম্প্রতিক ভয়াবহ বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করেনি রাজ্য সরকার বলে জানিয়েছে সারা ভারত কৃষক সভা। উপরন্তু কৃষকদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হলেও এক্ষেত্রে দেওয়া হয়েছে মাত্র 1000 টাকা করে, যা সিন্ধুতে বিন্দুর সমান বলে মন্তব্য করে সারা ভারত কৃষক সভা। এটাকে একেবারে ন্যাশনাল ডিজাস্টার হিসেবে ডিক্লেয়ার করা, কিন্তু দেখা গেল আমরা মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি দিয়েছি, এটা করেনি এখন পর্যন্ত। কি কারণে করেনি? আমাদের যেটা মনে হয়েছে, ন্যাশনাল ডিজাস্টার যদি ডিক্লেয়ার করে স্টেট, কেন্দ্রীয় সরকার এর সাহায্য দিতে বাধ্য, এরকম একটা আইন আছে, ডিজাস্টার প্রোটেকশনের আইন যে আছে আর কি। বলে সেই জায়গায় দাঁড়িয়ে দেয়নি। এটা টিম এসেছিল, টিম টাকা কি দিয়েছে এখন পর্যন্ত আমাদের জানা নেই। যে টাকা দিয়েছে এটা আমরা যতদূর জানি প্রতি বছর এই টাকাটা আসে, বন্যা কিংবা বাড়তি দুর্যোগ না হলেও আসে, এটা ম্যানেজমেন্টের জন্য আসে এটা আর কি। এর বাইরে এখন পর্যন্ত টাকা যে আসেনি, এটা প্রকারান্তরে কালকে কৃষিমন্ত্রী আমাদের কাছে স্বীকার করেছেন। আমরা বললাম যে আপনি যেখানে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে কৃষকের, আপনারা দিচ্ছেন 1000 টাকা, এটা তো সিন্ধুতে বিন্দুর চেয়েও খারাপ হয়ে গেছে। এবং এটার হয়েছে, তারপরে হয়েছে এই টাকাটা সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা পায় না।
ভাতৃদ্বিতীয়া উপলক্ষে রবিবার নিজের সরকারি আবাসনে বনিদের কাছ থেকে ফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন বনিদের মঙ্গল কামনা করে উপহারও দিলেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা এবং বিজেপির মহিলা মোর্চার সদস্যরা ভাই ফোঁটা দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। 2025-26 শিক্ষাবর্ষ থেকে রাজ্যে সিবিএসইর উপ আঞ্চলিক কার্যালয়ের কাজ শুরু করবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে বর্তমানে 125টি বিদ্যাজ্যোতি স্কুল এবং 93টি অন্যান্য স্কুল রয়েছে সিবিএসইর অধীনে। আগামী 2025-26 শিক্ষাবর্ষ থেকে রাজ্যে কাজ শুরু করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসইর উপ আঞ্চলিক কার্যালয়। নিজের সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সিবিএসই অনুমোদিত বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয় এবং অন্যান্য সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের ছাত্রছাত্রীদের জন্য বহুমাত্রিক প্রশাসনিক সহায়তা, শিক্ষা সামগ্রিক সহজলভ্যতা ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করবে এই উপ আঞ্চলিক কার্যালয়। রাজ্যে বর্তমানে 125টি বিদ্যাজ্যোতি স্কুল এবং 93টি অন্যান্য সরকারি এবং বেসরকারি বিদ্যালয় রয়েছে সিবিএসইর অধীনে। এই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের এখন আর বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বহিরাজ্যে ছুটতে হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের শিক্ষা ব্যবস্থাপনাকে শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকার এই অফিসের জন্য একটি স্থায়ী জায়গা বরাদ্দ করবে। তাই প্রাথমিকভাবে আমতলী রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নির্দিষ্ট একটি ভবনে অস্থায়ীভাবে সিবিএসইর এই উপ আঞ্চলিক কেন্দ্র কাজ শুরু করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নতুন উপ আঞ্চলিক কার্যালয় সিবিএসইর অনুমোদিত বিদ্যালয়গুলিতে ভর্তি সহায়তা, বিষয় সংশোধন, অনুপস্থিতি মকুব, ছাত্রছাত্রীদের রেকর্ড আপডেট, পরীক্ষার কেন্দ্র সমন্বয়, মার্কশিট সংশোধন, অভিযোগ সমাধান এবং শিক্ষক প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা প্রদান করবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ছাত্রছাত্রীদের মনোনয়ন বিষয়ক কার্যক্রমকে সহজতর ও সুসংহত করার জন্য রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর ও অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে সিবিএসইর এই উপ আঞ্চলিক কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছে বিরতির পর দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখছি সংবাদে। শহরের বুকে ঘটে গেল নৃশংস খুনের ঘটনা। নিহতের নাম কাজল দাস। ঘটনা যোগেন্দ্রনগর বিদ্যাসাগর পুরনো কালীবাড়ি রোড এলাকায়। অভিযোগের তীর মৃত ব্যক্তির ছেলে পাপন দাসের বিরুদ্ধে। পাপন দাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। ঘটনার তদন্তে পুলিশ। জানা যায় গতকাল সন্ধ্যা রাতে যোগেন্দ্রনগর বিদ্যাসাগর পুরনো কালীবাড়ি রোডের কাজল দাস নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মৃত ব্যক্তির ছেলে পাপন দাসই বাবাকে খুন করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। মৃত কাজল দাস একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, ছেলের সঙ্গে বচসার জেরেই খুন হয়েছেন কাজল দাস। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি এবং মৃত কাজল দাসের ছেলে পাপন দাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। ঘটনার তদন্ত চলেছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক।
1:30 নাগাদ যে ঘরের মধ্যে কাজল দাস নামে একজন ব্যক্তি রিটায়ার্ড পার্সন, উনি ওনার ঘরের মধ্যেই মৃত অবস্থায় পড়ে আছেন। অ্যাকর্ডিংলি আমরা এসেছি, আমরা দেখলাম সিন অফ ক্রাইম, ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে, বাকি সব খোঁজ খবর নিচ্ছি। ছেলেকে নাকি আটক করেছেন? আমরা এখনো কথা বলিনি। এলাকাবাসীর অভিযোগ যে ছেলেই নাকি এটা আমরা এখন কিছু বলতে পারছি না। মিলনচক্র এলাকায় আবারও দুটি বাইকের সংঘর্ষের ঘটনায় আহত এক পুলিশ কর্মী নাম মানিক দাস। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় অপর বাইক আরোহী পলাতক বলে জানা যায়। শহরের মিলনচক্র এলাকায় দুটি বাইকের সংঘর্ষে মানিক দাস নামে একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। আঘাত গুরুতর হয় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত পুলিশ কর্মী মানিক দাস ডিউটি সেরে বাড়ি ফেরার সময় মিলনচক্র আদর্শ পল্লীতে অন্য একটি বাইক দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। ফলে তিনি গুরুতরভাবে জখম হন। সঙ্গে সঙ্গে এলাকাবাসী এবং পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা যায়। তবে ওই এলাকার সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুর্ঘটনার জন্য দায়ী অপর বাইক আরোহীকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ। অরিজিনালি হলো আজকে এটা আমাদের পুলিশ কর্মী হই, তাই ডিউটি সাইডে তাই বাইকে করে তাই মিলনচক্র নিজের বাড়িতে যাওয়ার সময় রাস্তা ক্রস করা, যখন রাস্তা ক্রস করে আইয়া ছিল ইন দ্য মেইন টাইম একটা বাইক খুব ওভার স্পিডে আইয়া বাড়ি দিয়ে বাইকটা তখন তাই এখন হেড ইঞ্জুরি হয়েছে, হাসপাতালে আছে। কিরকম অবস্থায় আছে এখন? মোটামুটি স্টেবল আছে, কিন্তু হেড ইঞ্জুরি হয়েছে। তারপরে ডাক্তার কোনো স্ক্যান করলে পরে তারপর বোঝা যায়। থানা পর্যায়ে আবারও এক প্রস্ত রদবদল করল রাজ্য আরক্ষা প্রশাসন। এবার থানা পর্যায়ে বদলি হলেন 19 জন আধিকারিক। থানা পর্যায়ে রদবদলের নির্দেশ জারি করল রাজ্য আরক্ষা প্রশাসন। রাজ্যের বিভিন্ন থানার 19 জন আধিকারিককে বদলি করল রাজ্য আরক্ষা প্রশাসন। আমতলী পূর্ব মহিলা থানা, বটতলা ফাঁড়ি, মহারাজগঞ্জ ফাঁড়ি সহ বিভিন্ন থানায় রদবদল করা হয় বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। রাজ্য আরক্ষা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে শ্রীকান্ত চক্রবর্তীকে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার অফিস থেকে বদলি করা হয়েছে ঊনকোটি জেলার পুলিশ সুপার অফিসে। পূর্ব আগরতলা মহিলা থানার দায়িত্ব পেলেন শকুন্তলা দেববর্মা এবং বটতলা ফাঁড়ি এবং মহারাজগঞ্জ ফাঁড়ির দায়িত্ব পেলেন যথাক্রমে শুভজিৎ দেব ও কৃষ্ণধন দেবনাথ। রানীরবাজার থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে শশাঙ্ক দাসকে। অন্যদিকে হিমাদ্রি সরকারকে ধর্মনগর থানা থেকে বদলি করা হয়েছে আমতলী থানায়। এক্ষেত্রে স্মৃতিকান্ত বর্ধনকে আমতলী থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ধর্মনগর থানার ওসির দায়িত্ব। অন্যদিকে আমবাসা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক গুরুপত দেবনাথকে বদলি করে এই থানার দায়িত্ব দেওয়া হলো নন্দন দাসকে। এদিকে সঞ্জীব লস্করকে শান্তিরবাজার থানা থেকে বদলি করে তার জায়গাতে দায়িত্ব দেওয়া হয়েছে আশুতোষ শর্মাকে। অন্যদিকে শঙ্কর সাহার জায়গাতে কুমারঘাট থানার নতুন দায়িত্ব পেলেন সঞ্জয় দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলার আড়ালিয়ায় প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা পি.কে চক্রবর্তী ও পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার কে সহ অন্যান্যরা। রবিবার আগরতলার প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আড়ালিয়া কেন্দ্রে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে এদিন ওই এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব এবং সাধারণ অংশের মানুষের অংশগ্রহণ করে স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ও পশ্চিম জেলা শাসক প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এই মহান উদ্যোগের প্রশংসা করেছেন। आप सभी को पता है कि हमारे जीवन में जो सबसे ज़्यादा तरह की बीमारियां होती हैं वो हमारे सॉफ्टवेयर रिलेटेड हैं, जो हमारे हार्डवेयर मतलब शरीर को भी इफ़ेक्ट करती हैं। हम सभी बात करते हैं ब्लड प्रेशर की, ब्लड शुगर की, बट आप देखेंगे तो इन बीमारियों की मेन वजह है कि हम अपने विचारों को और अपने आचरणों को कंट्रोल नहीं कर पाते। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।